মানুষ মানুষের জন্য। আর এ কথার সাথে আমরা একটু কথা সংযোজন করতে চাচ্ছি, মাই টিভি প্রতিবন্ধী মানুষজনদেরও জন্য। এই জন্যেই মাই টিভি অন এয়ারের সূচনা লগ্ন থেকেই প্রতিবন্ধী মানুষজনদের সহযোগিতার জন্যে, স্বাবলম্বী হয়ে ওঠার পেছনে নির্মাণ করে আসছে আমরাও পারি। মামা ঠিক আছে তো? কোনো সমস্যা হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই আপনি ওর বাবা? জি, আমি ওর বাবা। ওর বয়স এখন কত? ওর বয়স 22 বছর রানিং। আচ্ছা, মানে ওকে জন্ম থেকে, মানে মা পেট থেকে এরকম? হ্যাঁ, মার পেটের থেকে হওয়ার পরেই ও 3 দিন পরে থেকে এই অবস্থা। তার মানে এটা মায়ের পেট থেকে জন্মগত সমস্যা? এটা নার্সের হাতে ওর ব্রেনে আঘাত পাইছিল, তার থেকে এই সমস্যাটা হয়ে গেছে। তার মানে প্রায় দীর্ঘ 22 বছর যাবত? জি, দীর্ঘ 22 বছর যাবত আমরা আমাদের মেয়েকে এই অবস্থায় আমরা সামনের দিকে অগ্রসর। আপনার এমনিতে আরো অন্য কোনো ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 3 জন। ও বড়, মেজোজন ক্লাস 7-এ পড়ে, ছোটজন ক্লাস 1-এ পড়ে। ওর তো বয়স হয়েছে 22 বছরের মতো। তো আমি ঠিক জানি না কিভাবে প্রশ্নটা করবো আপনাকে, যে আমার মনে হচ্ছে যে ওর তো বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ে দিতে হবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো বিয়ে বড় হলে ভাই বিয়ে দিতে চাই, এই নিয়ম সবাই দিবে। পৃথিবীর প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান সুস্থ থাকুক, বড় হোক, এবং তারাও একদিন ছেলে মেয়ের বাবা হোক, মা হোক। কিন্তু আমার ভাগ্যে সৃষ্টিকর্তা সেটা রাখছে কিনা জানি না। ও কবে সম্পূর্ণ সুস্থ হবে এবং তাকে আমরা বিয়ে শাদী দিতে পারবো। আমার মনে হয় না জীবনে কোনোদিন তাকে বিয়ে দিতে পারবো। এটা কোনোদিন, এই কথা মনে হলে চোখের পানি চলে আসে। কোন সাবজেক্টে পড়াশোনা? আমি ইংলিশে অনার্স মাস্টার্স 2 করছি। আচ্ছা, 2 অনার্স মাস্টার্স? হ্যাঁ, অনার্সও করছি ইংলিশে, মাস্টার্সও করেছি ইংলিশে। আচ্ছা আচ্ছা। আমি এসপিডির সহযোগিতায় বিপিকেসের সাপোর্টে আমি পা লাগিয়েছিলাম সাভার সিডিডিতে। ওখান থেকে আমাকে প্রথমে ও পায়ে ভর করে হাঁটা ট্রেনিং দেওয়া হয় ওখান থেকে। তারপর আমার একটা মনের জোর ছিল, যার কারণে সবাই এসে ওখানে পা লাগাতে এসে অনেক দিন ট্রেনিং করছে, কিন্তু আমি ওখান থেকে মাত্র 2 দিনের মাথায় পায়ে হেঁটে বাড়ি গেছিলাম। আমি ক্রাশ ধরে ফার্স্ট প্রাইজ নিয়েছি যেখানেই গেছি। এমনকি আমি ঢাকাতেও আসছিলাম প্রতিবন্ধী থেকে খেলাধুলা করার জন্য এসপিডির মাধ্যমে। তো এখান থেকেও আমি ফার্স্ট প্রাইজ নিয়ে গেছিলাম ক্রাশ ধরে। চল না, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। ছোটোবেলায় আমরা স্কুলে দিয়েছিলাম, ওই সময় অ্যাবনর্মাল টাইপের, মানে স্কুলে বসতো, এরপরে মারামারি করতো, এর বোতল ছিঁড়ে নিয়ে আসতো শার্টের, ওই পেন্সিল ভাঙতো, এগুলো সব কাছ থেকে নালিশ আসতো আর কি। আর বিভিন্ন বাসা টাসা থাকলে বাড়িওয়ালাদের কথা শুনতে হতো। তখন বয়স কত হয়েছে? এর বয়স এখন 17 বছর চলে। এখন ডাক্তার দেখা? হ্যাঁ, ডাক্তার দেখাইতেছি। আজ 5 বছরের ভিতরে সব বড় বড় ডাক্তারে দেখাইছে। ওরা সবাই বলতেছে ব্রেন ডেভেলপের কাউন্সিলিং করতে হবে। রাগ ছিল, প্রচণ্ড রাগ ছিল, এখন একটু কমছে ওষুধ টষুধ ইয়ে করার পরে। এর আব্বুরে মারতো, আমারেও মারে। আমার একটা ছোট মেয়ে আছে, এরেও মারতো। আর এর তো ক্লাস 1-এ কিংবা শিশুতে ভর্তি হতে হবে, শিশুতে তো আর ভর্তি করানো যাবে না।
প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন যে একটু স্কুলের ব্যবস্থা করে আর কি, এদেরকে যে সব বাচ্চারা আছে এসব একটা স্কুলের ব্যবস্থা করে দিলে হেরা যেন বুঝে যে আমরা নিজেদের স্কুল আছে, আমরা সবকিছু পড়ালেখা করতে পারি, সবকিছু করতে পারি। এদের মনের ভিতরে তো একটা সাহায্য। দক্ষিণখানে একটা স্কুল নেই, একটা প্রতিবন্ধী স্কুল যদি দক্ষিণখানে হয় সেটা আপনাদের জন্য অবশ্যই অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। শুধু আমার বাচ্চা না, এরকম বহুত বাচ্চা আছে যে মনের ভিতরে যে একটা দুঃখ কষ্ট মাদের, এগুলা তো আর অন্য কেউ প্রকাশ করতে পারে না। আমরা বাজারজাত করি, সকল প্রতিবন্ধীর উন্নয়নের জন্য আমাদের এই কাজগুলো করা হয়। এই মেশিন চালায় বন্যা আপা, উনি শুধু প্যাকেটজাত করে এবং স্টিকার লাগায়। আর বাবুল ভাই উনি আমাদের গাড়ি চালক এবং মাল যেখানে ডেলিভারি দেওয়া লাগে সেখানে ডেলিভারি দেয়। ম্যাডাম সেলম্যান আর ম্যাডাম পারভিন আক্তার উনি প্যাকেটজাত করে এবং স্টিকার লাগায়, আর মাঝে মাঝে কার্টুন করা লাগে, বিভিন্ন কাজে আর কি, সব কাজে সহযোগিতা করে। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা বহু করছি, করার পর লাস্টে যখন পরীক্ষা করছে ইয়াতে পরীক্ষা করার পর ধরা পড়ছে যে ইয়াতে ডাউন সিন্ড্রোম। আচ্ছা আচ্ছা। তখন আমাকে ডাকে নিলে বললো যে আপনার মন খারাপ করেন না, আপনার মাকে বললেন না, হয়তো মন খারাপ করতে পারে। তখন সে বললো, ডাক্তার সাহেব বললেন যে ওর তো বুদ্ধি কম হবে। আপনার কিন্তু সব ছেলে মেয়ে আছে, আমার আর ছেলে আছে, বড় ছেলে আছে, এক মেয়ে আছে, এর বড় এক মেয়ে আছে। আচ্ছা, মানে ওদের কারোর মধ্যেই যাতে না, ওদের ক্ষেত্রে আমার না। আরো 2টা ছেলে মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে। প্রথম ছেলে, তারপরে মেয়ে, তারপরে ছোট। কিন্তু সবাই সুস্থ, ওরা সবাই ছোট, ও সবার ছোট না? জি, ও সবার ছোট। এমনিতে ভাই বোনদের সাথে ওর সম্পর্ক সম্পর্ক খুব ভালো, মানে খুব আদর চায়, আদর চাই এবং খুব কাছে থাকতে চাই, কাছে কাছে থাকতে চায় এবং খুব আদর মিশুক। চায়, কাউকে মারপিট করে না কখনো। খুবই শান্ত শান্ত, কিন্তু এমনি রেস্টলেস তো করে, কিন্তু রাগ করলে রাগ আছে, যখন রাগ ওঠে না অনেক রাগ হয়, তখন রাগ হইলে বাবাকে বেশি আদরও করে, আবার বাবাকে মারেও ধরে। একজন প্রতিবন্ধী ব্যক্তি সে যেন হতাশায় না ভোগে, তার মনের মধ্যে যেন আত্মবিশ্বাস সৃষ্টি হয়, সেজন্য আমরা এই প্রশিক্ষণটা প্রথমে তাদেরকে প্রদান করি, যেন সে নিজেকে মানুষ হিসাবে ভাবে, সে নিজেকে ওই সমাজের একজন হিসাবে ভাবে, সে একজন পরিবারের একজন সদস্য হিসাবে ভাবে। এইভাবে তাদেরকে যখন আমরা আত্মবিশ্বাসী করে তুলি, তারপরে আমরা তাদেরকে যে প্রশিক্ষণটা প্রদান করা হয়, যে তাদেরকে আমরা ওই সংগঠনটা কিভাবে পরিচালনা করা হবে, সংগঠনে কিভাবে ম্যানেজমেন্ট করা হবে, সেই কাজটা করি। তারপরে প্রতিবন্ধিতা কিভাবে প্রতিরোধ করা যায়, যে একজন প্রতিবন্ধী ব্যক্তি যেন সে নিজে ওই সমাজে ওই পরিবারে ভূমিকা রাখতে পারে, যে প্রতিবন্ধিতা প্রতিরোধের জন্যে যে কাজগুলো করলে প্রতিবন্ধিতা হবে না, যেমন সময় মতো তাকে টিকা নেওয়া, তারপরে তাকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা, এবং একজন গর্ভকালীন সময় একজন মা কী কী কাজ করতে পারবেন, কী কী কাজ করতে পারবেন না। কিন্তু ওরে নিয়ে আমরা আল্লাহর কাছে তাও বাচ্চা রয়েছি, কিন্তু আমরা বুঝতে দেই নাই যে ওরে সমস্যা, কাউরে আমরা বলি নাই, কিন্তু কষ্ট আমরা নেই না, যে যাক যে ছেলেটা মারা গেছে ওর যদি আল্লাহ একটা কিছু করতে তাও তো ওরে নিয়ে আমরা বাচ্চা আসছি, কিন্তু আমি আমার মেয়েটার জন্য একটা কিছু করতে চাই। আমি যদি না থাকি আমার এই মেয়ের কি অবস্থা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আনি, আমার মেয়ে বললো না প্রতিদিন মার বুকে যে যন্ত্রণা, আমি
ভিতরে যে হাহাকার, প্রতিটি মায়ের এমন হাহাকার, সব মারার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা প্রতিষ্ঠান খুলে যে ওরা একটা কিছু কইরা নিজের প্রায় নিজে দাঁড়াইতে পারে, যে ওরা একটা সিঁড়ির কাজ করতে পারে, যে ওরা বিভিন্ন ধরনের একটা কিছু কইরা যে কার করোনা কার দইয়ের পাত্র হয়ে না দাঁড়াইতে হয়। যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমার মেয়ে সব বুঝে, আমার কি মনে চাইব না যে আমার মেয়েদের একটা ভালো একটা ছেলের কাছে তুলে দেয়, কিন্তু আমি কি করব, আমি কোথায় যাব, কার কাছে যাব, কই দাঁড়াইব? আমি যখন না থাকবো, আমার বয়সে এখন না হলে 45 বছর হয়ে গেছে, আমি আর বাঁচবার কথা দিই, তখন আমার এই মেয়ের অবস্থা কি হবে? এমন প্রতিবন্ধী প্রতিটি মায়ের ঘরে ঘরে। ভাববেন না আপা, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি প্রতিবন্ধী বাচ্চাদের যেন উনি ওনার হেফাজতে রাখে, মানুষের হাতে তেমন কিছু করার নেই। আমরা মনে করি সমস্ত পাবলিক স্কুলই প্রতিবন্ধী ব্যক্তি। এটার লজিকটা হচ্ছে, আপনি যখন একটা সাধারণ যে পাবলিক স্কুল আছে সেখানে একটা প্রতিবন্ধী মানুষ পড়লে তখন সে অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে পারবে এবং তার সাইকোলজি লেভেলটা চেঞ্জ হবে এবং অন্যান্য বাচ্চারা এখানে পরিবর্তন হবে, তারাও প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জগুলোর সাথে তারা সচেতন হবে। আলাদাভাবে যদি শিক্ষিত হয়, স্কুলে পড়ালেখা করে আলাদা স্কুলে পড়ে, তখন সেই ছেলেটি তো আপনার ওইভাবে মেন্টালি তার সেভাবে গ্রোথ হবে না, সেভাবে ডেভেলপমেন্ট হবে না, সেভাবে নলেজেবল হবে না, সে সোশ্যালাইজ হবে না, সমাজের অন্যান্য মানুষের ক্যারেক্টার বৈশিষ্ট্যের সাথে সে পরিচিত হতে পারবে না। এটা আমাদেরকে বুঝবার ব্যাপার, এটি আমাদেরকে, ইট ইজ এ কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল বিষয়। আমাদের এখানে যে পাবলিক স্কুল, এই স্কুলগুলো কার টাকায় চলে? জনগণের টাকায় চলে। যে প্রতিবন্ধীকে আপনি ভর্তি করছেন না, সেই প্রতিবন্ধীর কাছ থেকে আপনি ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে আপনি স্কুল চালাচ্ছেন। কিন্তু ওই স্কুল অথরিটি, ওই ম্যানেজমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, দে ডোন্ট অ্যাওয়ার ইট, তারা রিয়েলাইজ করে না, তাদের ভিতরে সেই আত্ম উপলব্ধি নেই। দে আর দি ডিসেবল। আমি বলবো যে এই মানুষগুলো হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি। আমার প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিবন্ধী ব্যক্তি নয়, কারণ এরা তো কন্ট্রিবিউট করছে ন্যাশনকে, আর তারা সেই কন্ট্রিবিউশনটাকে দুর্বল করছে, উইক করছে। কন্ট্রিবিউশনটা যেন আপনার বেটার না হয় সেই জন্য তারা ব্যারিয়ার সৃষ্টি করছে। আমি যদি উচ্চশিক্ষিত হই, আমি যদি দক্ষ হই, তখন আমি ভালো জব করব, ভালোভাবে কাজ করব, তো স্বাভাবিকভাবে আমার ট্যাক্সের পরিমাণ বেড়ে যাবে, আমার মানের পরিমাণ বেড়ে যাবে। এতে করে আমার দেশের স্ট্যাটাস বাড়বে, আমার দেশের ডিগনিটি বাড়বে, আমাদের দেশের কোয়ালিটি বাড়বে, আমার দেশের সুনাম বাড়বে, আমার দেশের গ্রহণযোগ্যতা পৃথিবীতে বেড়ে উঠবে। এটা তো বুঝবার ব্যাপার। এই বুঝ শক্তিটা তো আমাদের দেশের যারা এই কাজ করে তাদের ভিতরে এটা আসতে হবে। আমি গান বাজনা করতেছি 89 সন থেকে। এই তাল বুঝেন? জি জি। কোন দোষেতে গেলা উইরারে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। জন্মিলে মরিতে হবে, এই চিরন্তন শাশ্বত বাণীতে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমরাও পারি, তবে বিত্তবানদের প্রতি বিনীত আর্জি, প্রতিবন্ধী মানুষজনের পাশে থাকবেন, সাথে থাকবেন, সহযোগিতায়